আপনারা শুনছেন ভৌতিক আসর। চোখে জল এসে গেল সালমার। তিনি মনে মনে সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে লাগলেন, হে প্রভু, কালকের দিনটা পার করে দাও শান্তিতে, আমার মেয়েকে বাঁচিয়ে রেখো। কিন্তু ঘরের এক কোণ অদৃশ্য ছায়ায় ঢেকে গেল। কয়েকজন দূর থেকে সব শুনছিল। কাল রাতেই আরিবার জীবনে যে ঝড় নেমে আসবে তার ইঙ্গিত যেন আজই শুরু হয়ে গেল। গতকাল থেকেই জুলফিকার যেন অন্য এক সত্তায় পরিণত হয়ে গেছে। রাজপ্রাসাদের নিস্তব্ধ কক্ষে সারারাত প্রাচীন গ্রন্থার হলুদ দাগ ধরা পুরনো পুঁথি উল্টে পাল্টে চলছে তার অনুসন্ধান। চোখের নিচে ঘুমহীনতার ছাপ স্পষ্ট, তবু থামতে পারছে না সে। একটা অজানা আতঙ্ক তাকে তাড়া করে ফিরছে। জুলফিকার বেশ বুঝতে পেরেছে আরিবার মধ্যে ঘটতে থাকা পরিবর্তনগুলো নিছক কাকতালীয় নয়। কিন্তু এই শক্তি কোথা থেকে এলো, কেন এখন প্রকাশ পাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর যেন কেবল সময় নয়, হারিয়েছে শতাব্দীরও অন্ধকারেও। জুলফিকারের অস্বাভাবিক ব্যস্ততা মালিক আল জিন খেয়াল না করে পারেননি, কিন্তু সরাসরি কিছু জিজ্ঞাসা করেননি তিনি। কেবল নীরবে ছেলের প্রতি আচরণ লক্ষ্য করেছেন। জুলফিকারের ভিতরে যে অস্থিরতা দিন দিন বাড়ছে তা বাবার চোখ এড়ায়নি। এমনকি নুসাইরকেও তিনি বলেছেন ভাইয়ের ওপর নজর রাখতে। তবুও নুসাইর চুপ। জুলফিকারের ভিতরের ঝড় সম্পর্কে মালিক আল জিনকে কিছু না জানিয়ে চেপে গিয়েছে সব। ভাইয়ের গোপনীয়তা সে ভাঙতে চায়নি। কক্ষের ভারী দরজায় মৃদু কড়ানাড়ার শব্দ হলো। জুলফিকার, পরিচিত কণ্ঠ জুলফিকার বই থেকে চোখ তুলে তাকালো। দরজার বাইরে দাঁড়িয়ে নুসাইর। হ্যাঁ এসো। ধীর পায়ে ভেতরে ঢুকল নুসাইর। কক্ষ জুড়ে ছড়িয়ে থাকা ধুলো ভরা বই, ছেঁড়া পাণ্ডুলিপি আর পুরনো মানচিত্রের মাঝখানে দাঁড়িয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইল সে। জুলফিকার আবারও দৃষ্টি নামিয়ে দিল বইয়ের পাতায়। কি খুঁজছ বলতো? নুসাইরের কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরে স্পষ্ট উদ্বেগ। গতকাল থেকে দেখছি তুমি কিছু একটা নিয়ে ভীষণ চিন্তিত। এটা কি আনিবার জন্য? জুলফিকারের আঙ্গুল পাণ্ডুলিপির ওপর স্থির হয়ে গেল। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর হঠাৎ করেই কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। আরিবাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না নুসাইর, আমি যথেষ্ট ওর জন্য। কথার আড়ালে লুকানো ইঙ্গিত নুসাইরের বুক চিরে গেল, কিন্তু ঠোঁটে কোনো শব্দ আনল না সে। নীরব একটা দীর্ঘশ্বাস গিলে নিল ভেতরে। কোনো সাহায্য দরকার হলে বলবে, আমি যাচ্ছি। পেছনে ফিরল নুসাইর, ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। ঘর আবারও নিস্তব্ধ। বুক ভরা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করল জুলফিকার। মনের ভিতর হাহাকার। কার কাছে যাবে সে? কাকে বলবে আরিবার শরীরে এই অদ্ভুত মিশ্রিত শক্তি জেগে উঠেছে? জিন নাকি অন্য কিছু ছাপ? প্রাচীন বইয়ের পাতা নড়ে উঠল বাতাসে, যেন ফিসফিস করে তাকে ব্যঙ্গ করল জুলফিকারকে। উত্তর পাবে না এত সহজে। কলেজের ক্লাস শেষ হয়ে গেছে, বন্ধুরা হইচই করতে করতে বেরিয়ে যাচ্ছে। আরিবা ব্যাগ গুছিয়ে নিতে নিতে হঠাৎ অদ্ভুত একটা স্রোত বয়ে গেল তার শরীরের ভেতর দিয়ে। জানালার কাজ পুরোপুরি বন্ধ, তবুও কোথা থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে স্পর্শ করলো তার গাল। চমকে উঠল সে। চোখ তুলে জানলার বাইরে তাকাতেই দেখতে পেল অদ্ভুত আলো ছায়ার খেলা। কারোর উপস্থিতির মতো, আবার কারণ নয়। আজ সারাদিন অদৃশ্য ছায়ার মতো আরিবার সাথে লেগেছিল রোদ্দুর। কলেজের ভিড়, ক্লাসরুমের হাসি, বন্ধুবান্ধবের কোলাহল, এসবের মাঝেই রোদ্দুরের দৃষ্টি এক মুহূর্তের জন্য আরিবার ওপর থেকে সরে যায়নি। কখনো দৃশ্যমান হয়ে দূর থেকে তাকিয়ে থেকেছে, আবার কখনো বাতাসে মিলে গিয়ে এত কাছে থেকেছে যে আরিবা অনুভব করতে পেরেছে কারোর নিঃশ্বাস, কারোর অদৃশ্য দৃশ্যে তাকে অনুসরণ করছে। আরিবার মনে বারবার প্রশ্ন উঠছিল, কেন আজকে তার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে? কেন মনে হচ্ছে অদৃশ্য কেউ তাকে দেখছে? তবে সে ভেবেছে হয়তো জুলফিকার অথবা তার কল্পনা। কিন্তু রোদ্দুরের চোখে সেটা নিছক কল্পনা নয়, বরং নিয়তির আহ্বান। সন্ধ্যা ঘনিয়ে এলে চারপাশের পরিবেশ বদলাতে শুরু করেছে। আকাশে এক অদ্ভুত রঙের ছায়া নামে, বাতাসে শিরশিরে ঠান্ডা অনুভূতি। রোদ্দুর জানে সময়ের কাঁটা ঠিক সেই মুহূর্তের দিকে এগোচ্ছে যার জন্য পৃথিবীতে এসেছে। বিকেলে ঘুমিয়ে গিয়েছিল আরিবা। ঘুম ভাঙল মাগরিবের আজান হওয়ার কিছুক্ষণ পর। শরীরটা ম্যাচ ম্যাচ করছে বলে মাকে বলে এক কাপ চা তৈরি করতে বলে খাবার ঘরে চেয়ার টেনে বসেছে আরিবা। আজ শরীরটা বড় অস্থির লাগছে ওর। সকাল থেকে কেমন একটা নজরবন্দি মনে হচ্ছিল নিজেকে। কেউ ছিল আশেপাশে, তবে সেটা জুলফিকার নয়, কারণ জুলফিকারের উপস্থিতি অন্যরকম। আরিবা সেটা বুঝতে পারে এখন। তাই আজকে সারাদিন যে আরিবার ওপর নজর রাখছিল সে নিশ্চিত অন্য কেউ। এই নাও তোমার চা। সালমা মুচকে হেসে মেয়ের দিকে চায়ের কাপটা এগিয়ে দিলেন। আরিবা সেটা হাতে নিল। চায়ের কাপে চুমুক দিয়ে শরীরটা যেন একটু হলেও ভালো হতে লাগতে শুরু করেছে আরিবার। আমি জান, আব্বাজান কোথায়? বিকেল থেকে দেখছি না যে। আরিবার প্রশ্নে থমকে গেলেন সালমা।
কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, উনি ভীষণ ব্যস্ত আজ, লাইব্রেরিতে আছেন। আচ্ছা, আমি রান্না করে আসছি। কথাটা বলেই যেন এড়িয়ে যেতে চাইলেন। চোখ নামিয়ে দ্রুত রান্নাঘরের দিকে চলে গেলেন। রাতে রান্নাবান্না করতে হবে, আর এবার আজকে সবকিছু বড় অদ্ভুত লাগছে। তার আম্মি যান কখনো এমন অপ্রস্তুত হন না। তাছাড়া আব্বা যেন কখনো আরিবার সাথে দেখা না করে সারাদিন কাজ করেন না। তাহলে আজ কি হয়েছে? চায়ের কাপটা খাবার টেবিলের ওপর রেখে নিজের ঘরের দিকে এগোলো সে। রাতে জুলফিকার এলে তার কাছে সবকিছু জিজ্ঞাসা করবে আরিবা। রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার কক্ষে চলে গেছে। জানলার পাশে দাঁড়িয়ে আছে রুস্তম। আরিবার জন্য ভীষণ চিন্তিত তিনি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর কি হবে কেউ জানে না। আরিবার জন্য কেক তৈরি করেছি, কিন্তু সালমার কথায় পেছনে ফিরে তাকালেন রুস্তম। কিন্তু কি? বুঝতে পারছেন আজকে রাতে ওর কাছে কেক নিয়ে যাব কিনা। রুস্তম দীর্ঘশ্বাস ছাড়লেন। যাই ঘটুক, জন্মদিন তো বছরে একবার আসে সালমা, আমরা সেটাকে হেলা করতে পারি না। আর এবার বিশেষ মুহূর্তে আমরা ওকে আরও বিশেষ অনুভব করাবো। সালমা হুম বলে স্বামীর পাশে এসে দাঁড়ালেন। রুস্তম দীর্ঘশ্বাস ফেলে সালমার মাথায় হাত বুলিয়ে দিলেন। রাত গভীর হয়ে এসেছে, চারদিক নিস্তব্ধ। ঘড়িতে সময় রাত 11টা। ঘরের জানলা দিয়ে চাঁদের আলো ঢুকছে। বিছানায় বসে চুপচাপ অপেক্ষা করছিল আরিবা। মনে হচ্ছিল আজ তার সব প্রশ্নের উত্তর চাই জুলফিকারের কাছ থেকে। হঠাৎ পাশে মৃদু শব্দ হলো, আরিবা। কণ্ঠটা জুলফিকারের। আরিবার বুক ধক করে উঠল। সে দ্রুত পাশ ফিরে তাকালো। চোখে মুখে ক্লান্তি আর অস্থিরতার ছাপ স্পষ্ট জুলফিকারের, তবু দৃষ্টি অদ্ভুত দৃঢ়। আরিবার পাশে বসে আছে সে। তুমি আর সারাদিন কোথায় ছিলে? কণ্ঠে অভিমান মিশে গেল আরিবার। জুলফিকার কিছুক্ষণ চুপ করে রইল, যেন ঠিক করতে পারছে না কতটুকু বলবে আর কতটুকু গোপন রাখবে। আরিবাকে নিয়ে তার বড্ড ভয় হচ্ছে। মেয়েটাকে খুব ভালোবাসে সে, কোনো কিছুর বিনিময়ে তাকে হারাতে পারবে না জুলফিকার। আমি এমন কিছু খুঁজছি যেটা শুধু আমার জন্য নয়, তোমার জন্য জরুরি। আরিবা বিস্মিত চোখে তাকিয়ে রইল। আমার জন্য? আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। জুলফিকার ধীরে ধীরে দুহাত দিয়ে আরিবার কাঁধ ধরল। চোখে চোখে রেখে বলল, তুমি বদলে যাচ্ছ আরিবা। তোমার ভিতরে এমন কিছু জেগে উঠছে যা সাধারণ নয়। আমি ভয় পাচ্ছি। তোমাকে হারাতে আমি দেব না, যা করতে হয় করবো আমি। তবু যদি আমি তোমাকে রক্ষা করতে না পারি? আরিবার চোখ বড় হয়ে গেল। রক্ষা করবে কার থেকে? জুলফিকার উত্তর দিল না, শুধু জানলার বাইরে তাকিয়ে রইল। বাতাসে যেন কেউ ফিস ফিস করে হেসে উঠল, অদৃশ্য কেউ, যাকে শুধু জুলফিকার টের পেল। আরিবার বয়সও যথেষ্ট ছোট। তার মধ্যে কি শক্তি বিরাজ করছে তা জুলফিকার না জানলেও এতটুকু জানে আরিবার সেই শক্তি নিয়ন্ত্রণ করতে পারবে না। আর যে কোনো শক্তি নিয়ন্ত্রণের বাইরে গেলে তার ফলাফল হয় ভয়াবহ। সময় হলে বুঝতে পারবে। এখন শোনো। আরিবা নিষ্পলক চোখে জুলফিকারের দিকে তাকিয়ে মাথা নাড়ল কেবল। জুলফিকার বলল, তোমার জন্মতিথি শুরু হবে একটু পর। উপহার হিসেবে তোমার কি চাই প্রেমিকা? আরিবা লজ্জায় দৃষ্টি সরিয়ে ফেলল। কণ্ঠে খাদ নামিয়ে বলল, আপনাকে চাই। আজম্মা আমার পাশে, এভাবেই চাই। জুলফিকার হাসল। আরিবাকে বুকে জড়িয়ে ধরল শক্তভাবে। আরিবা জুলফিকারের ঘাড়ে মুখ গুজল। আমি তো তোমারই আছি, থাকবো। তাহলে আর কিছু চাই না? জুলফিকার আরিবার কপালে চুমু খেল। মানব জাতি নাকি লোভী, অথচ তার প্রেমিকা কতটা সহজ সরল। এসব ভেবে বেশ ভালো লাগছে রাজপুত্র জুলফিকারের। আমার চাই কিছু, দেবে প্রেমিকা? আরিবা ভুরু কুঁচকে ফেলল। শুধালো, কি? তোমাকে চাই পুরোপুরি। আরিবার যেন লজ্জায় দম বন্ধ হয়ে এলো। কিছু বলতে পারল না সে। জুলফিকার মিটিমিটি হাসছে। আরিবার পিঠে আঙ্গুল সাহায্যে তিজ করছে। জুলফিকার জোর করে কিছু আদায় করে না, পরিস্থিতি এমন তৈরি করে যাতে কাঙ্ক্ষিত বস্তু তার কাছে আসতে বাধ্য হয়। আরিবার বেলায়ও তাই করবে সে। যথাসময় আরিবা নিজেই জুলফিকারের কাছে সমর্পণ করতে বাধ্য হবে। জানো আজকে কি হয়েছে? জুলফিকার আরিবার ঘাড়ে মুখ গুজে প্রাণ ভরে শ্বাস নিল একবার। তারপর সোজা হয়ে বসলো দুজন। কি হয়েছে বলো প্রেমিকা? আজকে সারাদিন কলেজে বসে মনে হচ্ছিল কে আমার আশেপাশে আছে। ওটা তুমি ছিলে না, সেটাকে আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু কে ছিল ছেলেটা? তোমার ভাই নাকি? আরিবার প্রশ্নে হকচকিয়ে গেল জুলফিকার, কিন্তু পরক্ষণেই তার মুখমণ্ডল বদলে গেল। চোখে মুখে কঠিন রাগ জমে উঠল। ঠোঁটের কোণে শক্ত রেখা, ভ্রুজোড়া ভাঁজ হয়ে গেল কালো মেঘের মতো গাঢ় হয়ে। তার চাহনিতে সেই কোমলতা আর নেই, বরং যেন বজ্রপাত জমে আছে। নুসাইর কেন আসবে আরিবার আশেপাশে? আকস্মিক জুলফিকারের এমন রাগী চেহারা দেখে ভয়ে চুপসে গেল আরিবা। ভয়ে শরীর কেঁপে উঠল তার। জুলফিকার তখন চিন্তায় মগ্ন। কে ছিল আরিবার আশেপাশে? নুসাইর নাকি অন্য কেউ? হঠাৎই আরিবার দিক তাকাতেই বুকটা ধক করে উঠল জুলফিকারের, যেন কোনো অদৃশ্য টান বুকের ভেতর সব শূন্য করে দিল।
দুহাতে আলতো করে আরিবার গাল চাপটে ধরে শান্ত অথচ কাপা গলায় জিজ্ঞাসা করল সে, প্রেমিকা, কি হলো তোমার? চোখ ছলছল করছে কেন? কিন্তু জুলফিকারের চোখের দিকে তাকাতেই আরিবার নিজেকে সামলাতে পারল না। হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল। তার কণ্ঠরোধ করা কান্না ঘরের নিস্তব্ধতায় ছুরির মতো বিঁধল। ভ্যাবা চেকা খেয়ে তাকিয়ে রইল জুলফিকার, মুহূর্তের জন্য কিছুই বুঝতে পারছে না। এ কান্না কি ভয়ের নাকি অন্য কোনো অদ্ভুত বেদনার? কোনো উত্তর খুঁজে না পেয়ে ব্যাকুল হয়ে পড়ল সে। তড়িঘড়ি করে আরিবাকে কোলে তুলে বসালো নিজের কাছে। কাঁপতে থাকা মেয়েটার কাঁধে হাত রেখে মাথাটা নিজের বুকে টেনে নিল জুলফিকার, যেন তার বুকের ভেতর ঢুকিয়েই সমস্ত ভয় দুঃখ থেকে আড়াল করে রাখবে। জুলফিকারের মনেও ঝড় বইছে। প্রথমবার নিজেকে এতটা অসহায় অনুভব করল সে। এই মেয়েটার প্রতি এতটা দুর্বল জুলফিকার, সেটা সে নিজেও জানত না। জুলফিকার পরপর আরিবার কপালে, গালে, নাকের ডগায় ঠোঁট ছুঁয়ে দিয়ে ভালোবেসে বলল, কাঁদছো কেন আরিবা? কোথাও কষ্ট হচ্ছে? আমাকে বলো দয়া করে। আপনি রাগ করেছিলেন? ভয়ঙ্কর লাগছিল তখন, আমার ভয় করছিল। জুলফিকারের নিজের ওপর রাগ হলো এবার, কিন্তু সমস্ত রাগ নিজের ভেতরে চেপে ধরে মিষ্টি করে হাসল সে। আমি তো তোমার সাথে রাগ করিনি, এত ভয় পেলে চলবে বলো? একটা কথা মাথায় রাখবে, আমি যদি রাগের সর্বোচ্চ পর্যায়েও থাকি আর তখন তুমি আমার সামনে এসে দাঁড়াও, তবুও তোমার সাথে রাগ দেখাবো না আমি। তোমার সামনে এই জিন রাজপুত্র জুলফিকার সদা সর্বদা শান্ত থাকবে। জুলফিকারের এমন কথায় হঠাৎই আরিবার হৃদয় শীতল হয়ে গেল। তার মধ্যে যে অস্থিরতা, ভয়, দোটানা ঘুরপাক খাচ্ছিল, সব যেন এক নিমিষে থেমে গেল। সে অনুভব করল জুলফিকারের কণ্ঠ শুধু কথা নয়, যেন অদৃশ্য কোনো আশ্বাস যা তার ভাঙা মনে শক্তি যোগাচ্ছে। কয়েক মুহূর্ত আগের কষ্ট, কান্না, বিভ্রান্তি যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। জুলফিকারের চোখে তাকিয়ে মনে হচ্ছে যেন পৃথিবীর সব ঝড়ঝাপটা থেকে আড়াল করার প্রতিশ্রুতি লুকিয়ে আছে সেখানে। আমি তো তোমার সাথে রাগ করিনি, এত ভয় পেলে চলবে বলো? একটা কথা মাথায় রাখবে, আমি যদি রাগের সর্বোচ্চ পর্যায়েও থাকি, তখনও যদি তুমি আমার সামনে এসে দাঁড়াও, তবুও তোমার সাথে রাগ দেখাবো না আমি। তোমার সামনে এই জিন রাজপুত্র জুলফিকার সদা সর্বদা শান্ত থাকবে। জুলফিকারের দৃঢ় অথচ শান্ত কণ্ঠে বলা কথাগুলো যেন মন্ত্রের মতো আছড়ে পড়ল আরিবার হৃদয়ে। মুহূর্তেই তার ভেতরের ঝড় স্মিত হয়ে গেল। বুকের ধরফরানি কমে গিয়ে গভীর এক প্রশান্তি ছড়িয়ে গেল শিরায় শিরায়। ঠিক আছে, আরিবা আস্তে বলল। জুলফিকার মৃদু হাসি দিয়ে আরিবাকে সোজা করে বসালো। তারপর হাতের হালকা ইশারায় হঠাৎই পুরো ঘরের পরিবেশ বদলে গেল। আশেপাশের দেয়াল, আসবাব, বাতি সব যেন গলে গিয়ে জায়গা করে দিল এক অসীম মহাবিশ্বকে। চোখের সামনে নীলাভ আকাশে নক্ষত্র রাজির মেলা, ভেসে বেড়ানো গ্রহ উপগ্রহ, রঙিন নীহারিকা যেন পুরো গ্যালাক্সি বন্দী হয়ে এলো এই ছোট্ট ঘরে। আরিবার নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। সে যেন অন্য এক দুনিয়ায় এসে দাঁড়িয়েছে। বিস্ময়ের ঝিলিক চোখে ভাসছে। ঠোঁট থেকে কোনো শব্দে বেরোলো না। জুলফিকার তার প্রতিক্রিয়া লক্ষ্য করে মৃদু স্বরে বলল, পছন্দ হয়নি? কিন্তু আরিবা উত্তর দিল না। তার বিস্ময় থামিনি, বরং দ্বিগুণ হলো যখন জুলফিকার আবার হাত নাড়ল। গ্যালাক্সির সেই অপার্থিব দৃশ্য মিলে গিয়ে চারপাশে ফুটে উঠল রঙিন ফুলের মেলা, যেন বসন্ত ঋতু নিজেই নেমে এসছে ঘরে। ফুলের সুবাস, পাপড়ি ঝরে পড়া আর রঙের খেলা সব মিলিয়ে আরিবার চোখ আরও বিস্তারিত হলো। সে শুধু নিঃশ্বাস ফেলে তাকিয়ে রইল, আর মনে হলো জুলফিকারের জগতে বিস্ময়ের শেষ নেই। আমি কি স্বপ্ন দেখছি জুলফিকার? আরিবার কণ্ঠ কেঁপে উঠল বিস্ময়। তার চোখে প্রতিফলিত হলো রঙিন ফুলের সমুদ্র, লাল, সাদা, বেগুনি, হলুদ সব মিলেমিশে যেন অদ্ভুত এক স্বর্গীয় দৃশ্য। জুলফিকার মুচকি হাসল। উত্তর না দিয়ে আস্তে করে তার হাতটা নিজের হাতে নিল, মৃদু টানে দাঁড় করালো আরিবাকে। সে ছোঁয়ায় যেন সারা শরীর শিহরিত হয়ে উঠল মেয়েটার। আরিবা দ্বিধা ভরা পায়ে ধীর গতিতে হাঁটতে শুরু করলো, প্রতিটি ফুলের দিকে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখছে, যেন সত্যি কিনা তা যাচাই করছে। পাপড়ির নরম স্পর্শে তার হৃদয় আরও কেঁপে উঠল। চোখের ভেতরে ঝিকিমিকি করছে বিস্ময় আর শিশুসুলভ আনন্দ। ঘরটা এখন যেন কোনো এক পরীর বাগান। চারিদিক ভরে উঠেছে মাদকতা ছড়ানোর সুগন্ধে। ফুলের পাপড়ি বাতাসে উড়ে এসে আরিবার চুলে, গালে লেগে যাচ্ছে। সে কখনো থেমে যাচ্ছে, থেমে তাকাচ্ছে, কখনো আবার মুগ্ধ হয়ে জুলফিকারের দিকে চোখ ফেরাচ্ছে। জুলফিকার শান্ত দৃষ্টিতে মেয়েটির প্রতিটি অঙ্গিভঙ্গি লক্ষ্য করছে। তার ভেতরের কঠিন যোদ্ধার সত্তা এই মুহূর্তে গিয়ে গালে গিয়ে পরিণত হয়েছে এক নিবেদিত সঙ্গীতে। মুহূর্তটা যেন থেমে গেছে, যেন এই দৃশ্য কেবল তাদের দুজনের জন্যই তৈরি হয়েছে। আরিবা ধীর পায়ে হেঁটে একটা ফুল স্পর্শ করছে। হঠাৎই তার আঙ্গুল ছুতেই একগুচ্ছ ফুলের পাপড়ি কাঁপতে শুরু করলো।
জুলফিকার ভুরুকুচকে তাকালো, কিন্তু কিছু বলল না। আরিবা ভেবেছিল হয়তো কল্পনা করছে, কিন্তু দ্বিতীয়বার আরেকটা ফুল ছোঁয়ার সাথে সাথেই পুরো ঘরের পরিবেশটা পাল্টে গেল। ফুলগুলো একে একে উজ্জ্বল হতে লাগলো, যেন তাদের ভেতর থেকে আগুনের শিখা বের হচ্ছে। চারিদিকে আলো ছড়িয়ে পড়ছে, বাতাসে কেমন এক অদ্ভুত গুঞ্জন। জুলফিকার, আরিবার কণ্ঠ কেঁপে উঠল, তার শরীর গরম হয়ে যাচ্ছে, নিঃশ্বাস ভারী। জুলফিকার হকচকিয়ে গেল। সে জানে না কি হচ্ছে, তবে বুঝতে পারছে আরিবার স্পর্শেই এই পরিবর্তন ঘটছে। হঠাৎ পুরো ঘরটা কেঁপে উঠল, ফুলগুলো যেন আগুনে রূপান্তরিত হলো। আবার মুহূর্তেই তা বরফে জমে গেল। আগুনের বরফ দুটো বিপরীত শক্তি একই সাথে জেগে উঠেছে আরিবার ভেতর থেকে। জুলফিকার দ্রুত এগিয়ে এসে আরিবার দুই কাঁধ শক্ত করে ধরে শান্ত কণ্ঠে বলল, শান্ত আরিবা, ভয় পেও না, আমি আছি। কিন্তু আরিবা শুনছে না। চোখ দুটো অস্বাভাবিক আলোয় ঝলমল করছে, মনে হচ্ছে যেন তার ভেতর থেকে এক ঝড় বেরিয়ে আসছে। জুলফিকার হঠাৎ নিজের হাত দিয়ে আরিবার গাল দুটো চেপে ধরল, চোখে চোখ রেখে তাকালো। মুহূর্তে যেন এক অদৃশ্য শক্তি আরিবার উত্তাল স্রোতকে থামিয়ে দিল। ঘরটা আবার নীরব হয়ে গেল। সব ফুল ধীরে ধীরে নিস্তেজ হয়ে স্বাভাবিক রূপে ফিরে এলো। আরিবা হাঁপাতে হাঁপাতে জুলফিকারের বুকে মাথা রাখল। জুলফিকারের বুকের ভেতর ধুকপুক শব্দ। আরিবা আবার অবাক হয়ে জুলফিকারের চোখে তাকালো। এটা এটা কিভাবে হলো? জুলফিকার সামলে নেওয়ার ভঙ্গিতে এক চিলতে হাসি দিল। সবাই আমার ছোঁয়ার পার্শ্ব প্রতিক্রিয়া, ভয় পেও না। আরিবার গাল লাল হয়ে উঠল। অচেনা এক লজ্জার কাঁপুনি ভর করল তার উপরে। জুলফিকার দ্বিধাহীনভাবে দুহাতে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল। এক মুহূর্তের জন্যই যেন আরিবা মনে করল সে ভেসে যাচ্ছে কোনো অলিক স্বপ্নরাজ্যে। জুলফিকার চোখ ঘোরালো দেয়ালে ঝোলানো ঘড়ির দিকে। 12টার কাঠে স্পর্শ করতে আর 3 মিনিট বাকি। তার চোখে ভেসে উঠল এক ধরনের তাড়াহুড়া। হাতে সময় নিয়ে নিজের মনেই ফিসফিস করল সে। পলকের কম সময় ঘরের পরিবেশ পুরোপুরি পাল্টে গেল। একটুখানি আগেও যেখানে ছিল অচেনা আতঙ্ক, সেখানে এখন জন্মদিনের সাজে ভরে উঠল সব। দেয়ালে ঝুলছে আলো, মেঝেতে ছড়েছে অসংখ্য ফুল, মাঝখানে সাজানো টেবিলে চকচকি কেক রাখা। এরপর জুলফিকারের এক ইশারায় আরিবার পোশাক পাল্টে গেল। মুহূর্তেই সে রাজকন্যার সাজে সেজে উঠল। ঝলমলে পোশাক, চুল গুজে দেয়া, ফুলের মুকুট আর চোখে ছাড়ানো অদ্ভুত উজ্জ্বলতা। আরিবার বিশ্বাস শেষ নেই। জুলফিকার, এটা কি সত্যি? আমার জীবনে তোমার উপস্থিতি যতটা সত্যি, তেমনই এই মুহূর্তটা সত্যি। ঠিক তখনই দেয়ালঘড়ি 12টার টিং টিং আওয়াজে কেঁপে উঠল। আলো ঝলমলে সেই মুহূর্তে জুলফিকার আরিবার কাছে ঝুঁকে ফিস করল, শুভ জন্মদিন তিথি, আমার প্রেমিকা। আরিবার নিঃশ্বাস যেন গলায় আটকে গেল। হৃদয় দুলে উঠল অচেনা এক অনুভূতিতে। আনন্দে মন নেচে উঠল। জুলফিকারকে জড়িয়ে ধরল সে। জুলফিকারও আরিবাকে ভালোবেসে বুকে জড়িয়ে রাখলো কিছুক্ষণ। চলো, কেক কাটবে। আরিবাকে কোলে তুলে নিয়ে টেবিলের সামনে দাঁড় করিয়ে দিল জুলফিকার। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ, দরজায় কারোর কড়া নাড়ার শব্দ ভেসে এলো। আরিবার বুক ধক করে উঠল। আতঙ্কিত চোখে জুলফিকারের দিকে তাকিয়ে সে তাড়াহুড়া করে বলল, বাবা মা ওনারা এসছেন আমাকে শুভেচ্ছা জানাতে। জুলফিকারের মুখের হাসি মুহূর্তে ম্লান হয়ে এলো। বেচারা প্রেমিকার সাথে ঠিকমতো সময় কাটাতে পারল না। তারপর যেন অদৃশ্য ঝড় বইতে লাগলো ভেতরে। জানলার কাজ কাঁপতে লাগলো। টেবিলের উপর রাখা কেক মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হলো। আরিবা, কি হচ্ছে এটা? সালমা ভীত কণ্ঠে মেয়ের দিকে ঝুঁকলেন, কিন্তু তার আগেই আরিবার চোখ দুটো অদ্ভুত সোনালি আলোয় জ্বলে উঠল। চারপাশে বাতাস যেন আগুন আর বরফ মিশে কাঁপতে লাগলো। রুস্তম আতকে উঠে স্ত্রীর হাত চেপে ধরলেন। মুহূর্তের মধ্যে ঘরে প্রবল শক্তির ঢেউ বয়ে গেল। চারপাশের দেয়াল কেঁপে উঠল, বুক ধকধক করতে লাগলো। সালমা হতভম্ব হয়ে মেয়েকে আঁকড়ে ধরতে গেলেন, কিন্তু শক্তির ঝড়ে কেউ তার হাত সরিয়ে পড়ল। জুলফিকার অবিরাম এমন আচরণ করে অবাক হয়ে যাচ্ছে। মেয়েটা যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আরিবাকে শান্ত করতে হবে। ঠিক তখনই আলোর ঝলকানিতে কাটিয়ে হঠাৎ জুলফিকার দৃশ্যমান হয়ে উঠল। এক লাফে আরিবার সামনে গিয়ে দুহাত দিয়ে মেয়েটার কাঁধ চেপে ধরল। শান্ত আরিবা, আমি আছি। জুলফিকারের কণ্ঠে বিস্ময়কর দৃঢ়তা। ধীরে ধীরে তার স্পর্শে আরিবার শরীর কাঁপতে লাগলো, কিন্তু শক্তির তাণ্ডবও থেমে গেল না। ঘরটা যেন এখনো আগুন বরফের মিশ্রণে ছিন্ন ভিন্ন। সালমা রুস্তম স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। তাদের সামনে প্রথমবারের মতো পরিষ্কার হলো মেয়ে কোনো সাধারণ মানুষ নয়, আর জুলফিকার সে যেন সেই মুহূর্তে একমাত্র শক্তি যে আরিবাকে সামলাতে পারবে। জুলফিকার কোনো মতে আরিবাকে বিছানায় বসালো, তবে পরক্ষণে আরিবা হঠাৎ দাঁড়িয়ে গেল। তার শরীর থেকে এক অদ্ভুত আভা বের হতে লাগলো। কালো চুলগুলো হঠাৎ সোনালি আভা মাখা রূপালি হয়ে গেল।
লম্বা হয়ে পেছনে ঝরে পড়ছে। চোখ দুটো মুহূর্তেই গভীর সমুদ্র নীল হয়ে উঠল, যেন পুরো মহাবিশ্ব সেখানে ঘুরে বেড়াচ্ছে। ঠোঁটের কোণে অজানা এক দীপ্তি, গায়ের রঙে আলো, স্বচ্ছ আলোর খেলা। জুলফিকার বিস্মিত চোখে তাকিয়ে রইল। সে জানত আরিবার মধ্যে কিছু আছে, কিন্তু এমন কিছু তার কল্পনার বাইরে। আরিবা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখের দৃষ্টি যেন হাজার বছরের শক্তি বহন করছে। ঠোঁট কাঁপল, কিন্তু শব্দ হলো অজানা ভাষার, যেন কোনো প্রাচীন মন্ত্র। পিঠ ফুড়ে বেরিয়ে এলো লালচে রঙের দুটো ডানা। যন্ত্রণায় চিৎকার করে উঠল আরিবা। জুলফিকার শক্ত করে জড়িয়ে ধরল তাকে। রুস্তম ও সালমা স্তব্ধ হয়ে গেল। মেয়েটা যে তাদের মানুষই মেয়ে নয়, সে আজ স্পষ্ট হলো। হঠাৎ চারপাশে ঝড়ের মতো শক্তি ছড়িয়ে পড়ল। বাতি একের পর এক ফেটে গেল। টেবিলের উপর রাখা জিনিসপত্র ভাসতে শুরু করল। প্রকৃতিও যেন আরিবার শক্তির প্রভাবে রং বদলে ফেলেছে। আকস্মিক বাইরে ঝড় শুরু হয়েছে। বিস্ফোরিত চোখে বলল না কিছু, শুধু শক্ত করে আঁকড়ে ধরল। জুলফিকার বেশ বুঝতে পারছে এখন তাকে ছাড়লে এই মেয়েটাই পৃথিবীর ভারসাম্য ভেঙে দেবে। আরিবা ফুঁপিয়ে উঠল, তার চোখে জল, কিন্তু সে নীলচে আভা তাকে একেবারেই অচেনা করে তুলেছে। সে আর সাধারণ মানবী নয়, সে ভ্যালেরিনা, পরি ও ভ্যাম্পায়ারের মিলনে জন্ম নেয়া সেই সত্তা, যার শক্তি একদিন হয়তো জিন রাজ্য কাঁপিয়ে দেবে। আব্বাজান, আমাজান, জুলফিকার, আমার সাথে এসব কী হচ্ছে? আমার ভীষণ কষ্ট হচ্ছে, চেঁচে উঠল আরিবা। জুলফিকার তাকে সামলাতে হিমশিম খাচ্ছে। রুস্তম ও সালমা জুলফিকারের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন জুলফিকারই এখন তাদের একমাত্র ভরসা। কিছু হয়নি তোমার, তুমি চাইলে সব কিছু ঠিক করতে পারবে আরিবা। নিজেকে সামলাতে হবে তোমাকে। নিজের ওপর নিয়ন্ত্রণ আনো আরিবা। তুমি না থামলে অনেক কিছুই ধ্বংস হয়ে যাবে। আরিবা, শুনছো আমাকে? জুলফিকার উচ্চ স্বরে কথাগুলো বলল আরিবাকে, কিন্তু আরিবা শুনল না কিছু। আচমকাই জুলফিকার সরিয়ে দিল সে। লাল পাখা দুটো ঝাপটে অদৃশ্য হয়ে গেল মেয়েটা। সালমা, রুস্তম মেঝেতে বসে পড়লেন। চোখে জল, বুক কাঁপছে তাদের। জুলফিকার তাদের দিকে তাকিয়ে বলল, আমি আছি, আরিবাকে নিয়ে আসবো। এইটুকু বলেই জুলফিকারও হাওয়ায় মিলিয়ে গেল। মুহূর্তে ঘরটা আগের মতো শান্ত, নীরব হয়ে গেল। শুধু স্বাভাবিক হতে পারল না রুহান দম্পতি। উদ্ভ্রান্ত পাখির মতো আকাশে ভেসে বেড়াচ্ছে আরিবা। কি করছে, কোথায় যাচ্ছে, নিজেই যেন জানে না। প্রকৃতিতে তখন ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়েছে। দমকা হাওয়ার দাপটে চারপাশের গাছপালা উপড়ে পড়ছে। বিদ্যুৎ চমকে পাহাড় ধসে পড়ছে। তীব্র বৃষ্টিতে পৃথিবী যেন ডুবে যাচ্ছে। হঠাৎ ঝড় বৃষ্টির গঞ্জন ভেদ করে সামনে ভেসে উঠল এক নীলাভ রোশনি। অচেনা আলোতে মুহূর্তের জন্য থমকে গেল আরিবা। নীলচে রোশনি ধীরে ধীরে রূপ নিল এক সুঠাম দেহের ছায়ায়। রূপান্তরের শেষ মুহূর্তে প্রকাশ পেল এক ভ্যাম্পায়ারের ভয়ার্ত অবয়ব। তার শরীর ফ্যাকাশে, চোখ দুটো টকটকে লাল আগুনের মতো জ্বলছে। ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে আছে সুচালো দুটি সন্তন্ত। সেগুলো যেন যে কোনো মুহূর্তে রক্তের স্বাদ নিতে চাইছে। কালো আলখেল্লার ঘোরটোপে দাঁড়িয়ে থাকা সে ভ্যাম্পায়ার আর কেউ নয়, রুদ্দুর। তাকে দেখে আরিবার মুখে কোনো ভাবান্তর হলো না। ঝড়ের মতো স্থির দাঁড়িয়ে রইল। রুদ্দুর ধীরে ধীরে তাদেরকে এগিয়ে এলো, যেন অশান্ত প্রকৃতির মাঝেই দুজনের মধ্যে জন্ম নিচ্ছে এক নতুন সংঘাতের সূচনা। আরিবা, কি করছো তুমি? হুঁশে ফেরো। রুদ্দুর উদ্বিগ্ন স্বরে চিৎকার করে উঠল, দুহাতে আরিবার কাজ ঝাঁকিয়ে। কিন্তু আরিবা নির্বিকার। তার চোখে যেন এক অন্য জগতের অগ্নিশিখা জ্বলছে। কোনো জবাব না দিয়ে সে শুধু এক আঙ্গুল উঁচিয়ে রুদ্দুর দিকে ইশারা করল। মুহূর্তে এক অদৃশ্য শক্তি রুদ্দুরকে ছিটকে দূরে ফেলে দিল। রক্তিম চোখ দাঁড়িয়ে, কণ্ঠে আকুতি মিশিয়ে রুদ্দুর আবারও বলল, আরিবা, আমি তোমার আপনজন। আমার কথা শোনো, তুমি শান্ত হও। তোমাকে তোমার শক্তি নিয়ন্ত্রণ করতে হবে। তুমি সাধারণ কেউ নয়, তুমি ভ্যালেরিনা, আমার ছোট্ট চাচুর একমাত্র কন্যা তুমি। বুঝতে পারছো আরিবা? কিন্তু তার কোনো কথাই যেন কানে পৌঁছাচ্ছে না। আরিবা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। বজ্রপাত তার নির্দেশে আকাশ ছিঁড়ে নামছে। মাটিতে আগুন জ্বলছে। আকাশ থেকে অগ্নিঘোলা নেমে আসছে। প্রতিটি শ্বাসে তার শক্তি যেন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। চারিদিকে মৃত্যু ভয়ের ছায়া ঘনিয়ে আসছে, যেন এক অপ্রতিরোধ্য দুর্যোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে সে। আরিবাকে হন্যে হয়ে খুঁজছে জুলফিকার। চারিদিকে চষে বেড়ালেও মেয়েটার কোনো চিহ্ন মিলল না। একদিকে উদ্বেগ, অন্যদিকে রাগ, মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তার। চোখে আগুনের ঝিলিক, প্রতিটি শ্বাসে ক্রোধের চাপা ধ্বনি। বারবার চারপাশে নজর বুলিয়েও যখন কিছু দেখতে পেল না, বিরক্তির চরমে পৌঁছালো। ঠোঁট চেপে ধরল সে। কোথায় গেলে তুমি প্রেমিকা?
শেষমেশ জুলফিকার চোখ বন্ধ করল। ভালোভাবে জানে পৃথিবীর মানুষের খোঁজ নিজের শক্তি ব্যবহার করা জিন রাজ্যের কঠোর নিয়ম ভাঙলে সামিল। কি নিয়মের ভয়ে তার নেই। আরিবা বিপদে আছে, এটা একমাত্র সত্য কথা। নিয়ম ভেঙে মনোযোগ করতেই হঠাৎ চোখের সামনে ভেসে উঠল এক অদৃশ্য ভয়ঙ্কর দৃশ্য। আরিবা তার প্রেয়সী, অথচ এখন এক দানবীয় রূপে। বজ্রপাত আগুন আর তাণ্ডবে পৃথিবীর ভারসাম্য কেঁপে উঠছে। এমন চলমান থাকলে শুধু এই গ্রহ নয়, অন্য গ্রহগুলোতেও ধ্বংস নেমে আসবে। জুলফিকারের বুকটা ছটফট করছে। না, এভাবে চলতে দিলে সর্বনাশ হয়ে যাবে। আর এক মুহূর্ত দেরি না করে হাতে এক চাপেট ঘাতের মতো তুড়ি মেরে শান্তস্বরের জাদু করল সে। সেকেন্ডের ভেতর ঝড় বৃষ্টির ভেতর দিয়ে ছিন্ন ভিন্ন হয়ে আরিবার সামনে গিয়ে উপস্থিত হল জুলফিকার। রোদ্দুর আরিবাকে শান্ত করার জন্য তার সব শক্তি যোগাচ্ছে, কিন্তু আরিবার উপর নিয়ন্ত্রণ করা তার পক্ষে অসম্ভব। সে যত চেষ্টা করুক, আরিবা তাণ্ডব চালাচ্ছে। জুলফিকার কোনো মুহূর্ত চিন্তাও না করে হঠাৎ আরিবাকে পেছন থেকে জড়িয়ে ধরল। মুহূর্তে আরিবার শরীর থেকে প্রচণ্ড তাপ বেরোতে লাগলো। জুলফিকার তবুও ছাড়ল না, শক্ত করে নিজের দিকে টেনে দাঁড় করালো তাকে। আমার চোখে থেকে দেখো প্রেমিকা। তার কণ্ঠ কোমল কিন্তু অটল। আরিবা অস্থির হয়ে তাকালো। বুকের ধাক্কা নিয়ন্ত্রণের বাইরে। জুলফিকার ধীরে ধীরে দুই হাতে আরিবার গালে হাত রেখে চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল। আরিবা, শুধু আমার দিকে তাকাও। আরিবা এক মুহূর্তের জন্য তাকালো, তবে চোখে এখনো অশান্তি। জুলফিকার আরিবার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। মুহূর্তের জন্য সবকিছু ভুলে সে আরিবার ঠোঁটের সুধা পান করতে ব্যস্ত হয়ে গেল। আরিবা হঠাৎ শান্ত হয়ে গেল, যেন জুলফিকারের উষ্ণ স্পর্শ তার ভেতর থেকে সব অশান্তি বের করে দিয়েছে। সে অবচেতনভাবেই জুলফিকারের গলায় জড়িয়ে ধরল আর ফিরেও নিজেও সাড়া দিতে লাগলো। রোদ্দুর দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে রাগে হাত মুঠো করে ফেলল। আরিবার সব কিছুর ওপর শুধু তার অধিকার থাকা সত্ত্বেও সে জিন রাজপুত্র কিভাবে এত সহজে তাকে দমিয়ে দিতে পারল, এতে সে ব্যথিত। হুট করে আরিবার শরীরটা কেমন নেতিয়ে পড়ল। ভ্যালেরিনা রূপ অদৃশ্য হয়ে সাধারণ মানুষের রূপে ফিরে এলো সে। জুলফিকার আরিবাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রোদ্দুরকে কাছে এগিয়ে আসতে দেখে জুলফিকার গম্ভীর কণ্ঠে বলল, আরিবাকে সামলানো সবার পক্ষে সম্ভব নয়। যেখানে শক্তি কাজ করে না, সেখানেই ভালোবাসাই প্রধান অস্ত্র। শক্তি দিয়ে হয়তো আমি ওকে নিয়ন্ত্রণ করতে পারতাম না, তবে ভালোবাসা এটা দিয়ে পারবো। আজ, আগামীকাল, সবসময়। রোদ্দুর কুড়া হাসল। সে ভালোবাসা। আরিবা যখন তোমার প্রজাতির প্রকৃত সত্যি জানবে, তোমাকে নিজ হাতেই শাস্তি দেবে, ধ্বংস করে দেবে তোমার রাজ্য, তোমার পিতাকে। বুড়ুকুচকে ফেলল জুলফিকার। আরিবাকে কোলে তুলে নিল সে। কোন সত্য? যে সত্যি সহস্র বছরের পুরনো। তুমি আরিবার থেকে দূরে থাকো, আরিবার জন্য আমি আছি। জুলফিকার মুচকে হাসল। পুরো মহাবিশ্ব ধ্বংস গেল, আরিবার থেকে দূরে সরছি না। বিদায়। রোদ্দুর কিছু বলার আগেই জুলফিকার আরিবাকে নিয়ে উধাও হয়ে গেল। পেছনে পড়ে রইল রোদ্দুর ও তার অসন্তুষ্টি। বিশাল সোনালী স্তম্ভে ভর দিয়ে দাঁড়িয়ে আছে রাজা মলিকাল জিন। তার চোখ রক্তাভ, চেহারায় তীব্র ক্রোধ। চারিদিকে সেনাপতি আর উপদেষ্টারা দাঁড়িয়ে আছে, সবাই ফিসফিস করছে। শোনো শোনো, রাজপুত্র জুলফিকার নাকি পৃথিবীর কোনো মানবীকে ভালোবাসছে। অসম্ভব। এটা যদি সত্য হয় তবে পুরো জিন জাতির জন্য লজ্জা। মানুষের সাথে সম্পর্ক থাকা মানেই আমাদের নিয়ম ভাঙা। গুঞ্জনে ভরে গেছে দরবার। মালিক গম্ভীর কণ্ঠে বলল, চুপ করো সবাই, আমি জানতে চাই খবরটা কতটা সত্যি। সেনাপতি মাথা নিচু করল। মহারাজ, আমি স্বচ্ছকে কিছু দেখিনি, তবে চারিদিকে একই গুঞ্জন। রাজপুত্রের আচরণে অদ্ভুত পরিবর্তন এসেছে। সে রাজকীয় কাজ এড়িয়ে যায় আর হঠাৎ হঠাৎ অদৃশ্য হয়ে পৃথিবীতে যায়। এমনকি নুসাই রাজপুত্রও জানে কিছু। রাজা এবার চোখ শুরু করলেন। নুসাইর পাশে দাঁড়িয়ে থাকা নুসাইর কপালে ঘাম নিয়ে গিয়ে এলো। আবাজান, আমি ভাইকে বিশ্বাস করি। ওর যদি কোনো গোপন বিষয় থাকে, তার মানে তার যথেষ্ট কারণও আছে। আমি কিছু দেখিনি। রাজা মালিক টেবিলে ঘষে মারলেন, গর্জে উঠলেন, তুমি আমার চোখে ধুলো দিচ্ছ নুসাইর। আমি স্পষ্ট দেখছি জুলফিকার বদলে গেছে। একজন মানবীয় হৃদয়ে জায়গা করে নিয়েছে। কিন্তু মনে রেখো, এই রাজ্যে মানুষের কোনো জায়গা নেই। যদি সে সত্যি এমন কিছু করে থাকে, তবে নিজের হাতে আমি শাস্তি দেব। দরবার জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। সবাই ভয় কেঁপে উঠল। নুসাইর গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। আরিবাকে দেখেনি কয়েকদিন হলো। মনটা যেন কিছুতেই বাধা মানতে চাইছে না। নুসাইর কখনো ভাবিনি সে বাবার কাছে এভাবে কোনো কিছু লুকাবে, অথচ তাই করেছে সে। ভাইয়ের ভালোবাসা, নিজের ভালোবাসার জন্য সত্যি যেন চুপ থেকেছে সে। অন্ধকার আকাশ ধীরে ধীরে শান্ত হচ্ছে। তীব্র ঝড় বৃষ্টির পর চারিদিকে নিস্তব্ধ। রাতের বুকে মৃদু শীতলতা নেমে এসেছে। ঠিক সেই সময় লুবিনান শহরের রাস্তায় ভেসে চলেছে জুলফিকার, তার বাহুতে জ্ঞানহারা আরিবা।
চোখ বন্ধ, ঠোঁট ফ্যাকাশে, শরীর ক্লান্তিতে অবশ। জুলফিকারের চোখে কঠিন দৃঢ়তা, তবু ভেতরে কোথাও অদ্ভুত শঙ্কা। তুমি কতটা ভয়ঙ্কর হতে পারো প্রেমিকা, আবার কতটা নিরীহ, তোমাকে সামলানো এখন আমার দায়িত্ব। আকাশে মেঘ জমে আছে, তবে বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ আগেই। আরিবার বাড়িতে আলো জ্বলছে এখনো। ঘরের ভিতরে রুস্তম আর সালমা অস্থির হয়ে পায়চারি করছে। মেয়েকে হারিয়ে ফেলার আতঙ্কে তাদের বুক হাহাকার করছে, তবে মনে একটা ভরসা আছে জুলফিকার। সালমা চোখ মুছতে মুছতে বলল, রুস্তম, ওই জিন রাজপুত্রকে আসলেই কথা রাখবে যদি না ফেরে আরিবা? যদি। রুস্তম দৃঢ় গলায় বলল, না সালমা, ওর চোখে চাহনি মনে আছে তো? জুলফিকার কোনো সাধারণ কেউ নয়, সে রাজপুত্র, আর রাজপুত্ররা প্রতিশ্রুতি ভঙ্গ করে না। ঠিক তখনই হঠাৎ বাতাস কাঁপতে লাগলো। দরজা না খোলাতেই হালকা নীল আলো ঝুলসে উঠল। মুহূর্তে পর ঘরের ভেতরে দাঁড়িয়ে গেল জুলফিকার, বাহুতে নিস্তেজ আরিবা। আরিবা। সালমা ছুটে এসে মেয়েকে বুকের ভেতরে টেনে নিল। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে তার। রুস্তম স্থিরভাবেই তাকালো। তুমি সত্যি ফিরিয়ে এনেছো ওকে? জুলফিকার ক্লান্ত চোখে তাকালো তাদের দিকে। আমি বলেছিলাম ফিরিয়ে আনবো, তবে আপনার আরিবা হয়তো আর 20 দিন আড়ালে করে রাখা যাবে না। ও শক্তি জেগে উঠেছে, যদি নিজেকে সামলাতে না পারে তখন কি হবে জানি না আমি। সালমা কাপা কণ্ঠে বলল, কিন্তু কি তুমি কি জিনরাজ্যের রাজপুত্র? জুলফিকার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, হ্যাঁ, আমি জুলফিকার, জিনরাজ্যের রাজপুত্র। কিন্তু আরিবা? আরিবাকে কি ওর পরিচয়? রুস্তম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরিবা কোনো মানুষ নয়, সে দুই জগতের সংমিশ্রণ। এক বিরল অস্তিত্ব তাকে, যাকে ভ্যারিলিনা বলা যায়। ও শক্তি কতটা এবং কোন ধরনের সেসব এখনও জানি না। সালমা আরিমার পাশে বসে আছে। জুলফিকার বলল, আমি খোঁজ নেব এই বিষয়ে। রুস্তম গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, কিন্তু তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আজ রাখলে। আরিবাকে তুমি সামলাতে পেরেছ, কিন্তু জুলফিকার, যদি আমাদের মেয়ের জীবনে তুমি না থাকো, সে যদি নিয়ন্ত্রণ হারায়। জুলফিকার গভীর চোখে তাকালো রুস্তমের দিকে। যতদিন আমি আছি আরিবা কখনো একা নয়, ও আমার প্রেমিকা, ওকে আমি সামলাবো যেভাবেই হোক। সালমা অবাক হয়ে দুজনের কথোপকথন শুনছিল। তার বুক কেঁপে উঠল, তবুও কিছু বলল না। একজন জিন তাদের মেয়ের প্রেমিকা। জুলফিকার ধীরে ধীরে পিছু হটল। বের হওয়ার আগে শেষবারের মতো আরিবার মুখের দিকে তাকালো। শান্ত ঘুমন্ত, যেন পৃথিবীর কোনো ঝড়ই তাকে ছুঁতে পারবে না। এখন বিশ্রাম নিতে দিন ওকে, আবার দেখা হবে। আগামীকাল আসবো আমি। রুস্তম মাথা নাড়লেন কেবল। সালমা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। এক মৃদু আলোয় মিলে গেল জুলফিকার। অন্ধকারে মোড়ানো বিশাল প্রাসাদ, যার চারপাশে ধূসর মেঘের স্তর জমে আছে। দূর থেকে মনে হয় যেন মৃত্যুর ছায়া ভেসে বেড়াচ্ছে চারিদিকে। এটাই ভ্যাম্পায়ারদের রাজ্য। রোদ্দুর প্রবল রাগ আর ক্ষোভ নিয়ে ভেতরে প্রবেশ করল। তার কালো আলখেল্লা বৃষ্টিতে ভিজে গাঢ় হয়ে উঠেছে। চোখগুলো টকটকে লাল হয়ে আছে, যেন আগুন জ্বলেছে ভেতরে। প্রাসাদের সিংহাসন কক্ষে বসে আছেন তার বাবা ভিরন আর পাশে মা ভ্যালিসা। তারা দুজনেই ঠান্ডা চোখে তাকালেন ছেলের দিকে। কোথায় ছিলে এতক্ষণ? কড়া গলায় প্রশ্ন করলেন ভিরন। রোদ্দুর গভীর নিঃশ্বাস নিল, তারপর গম্ভীর স্বরে বলল, বাবা মা, আমি যার খোঁজে ছিলাম এতদিন তাকে পেয়ে গেছি। আরিবা বেঁচে আছে। ভ্যালিসা চমকে উঠলেন, কি বলছো তুমি? আরিবা তো? না মা। রোদ্দুর বাধা দিল, ও মারা যায়নি, আমি নিজে চোখে দেখেছি। আগুন, বজ্রপাত সবকিছু নিয়ন্ত্রণে। কিন্তু রোদ্দুরের চোখে এবার ঘৃণার ঝিলিক ফুটে উঠল। কিন্তু ওকে নিজের কবজে নিয়েছে একজন রাজপুত্র জুলফিকার, তবে সে জিন রাজপুত্র। সে নিজের প্রেমিকা বলে পরিচয় দিচ্ছে। ভিরনের চোখ রক্তাভ হয়ে উঠল। সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন তিনি। এক জিন রাজপুত্র? সাহস হলো তার আমাদের রক্তের উত্তরাধিকার উপর হাত তোলার? ভ্যালিনা ফিসফিস করে বললেন, আরিবা চাচার মেয়ে। ও যখন ছোট ছিল তখনই চাচা আর চাচি দুজনেই মারা গেল। আমি ভেবেছিলাম ও নেই, হারিয়ে গেছে পৃথিবীতে, অথচ এতদিন ধরেও বেঁচে ছিল। রুদ্দুর দাঁত চেপে বলল, হ্যাঁ মা, আর এখন সে আমাদের কাছে ফিরে আসার পরিবর্তে জিন রাজপুত্রের বাহুতে আশ্রয় নিচ্ছে। আমি আর সহ্য করব না। আরিবার শক্তি জিন রাজ্য ধ্বংস করার জন্য, তাদেরকে শক্তি দেওয়ার জন্য নয়। ভিরন গর্জে উঠলেন, যুদ্ধ হবে, ভ্যাম্পায়ার রক্ত করে দাস হবে না। আরিবা আমাদের বংশের গৌরব, আমাদের শক্তি, ওকে ফিরিয়ে আনতেই হবে যেভাবেই হোক। প্রাসাদের ভেতরে হাহাকার করে উঠল বারদূরের ডানার শব্দ। ভ্যাম্পায়ার সৈন্যরা দূরে দাঁড়িয়ে শুনছিল প্রতিটি কথা। তারা জানালো যে মেয়ে হারিয়ে গেছে, ভেবেছিল সেই এখন তাদের ভবিষ্যতের রানী হতে পারে। রোদ্দুর ঠান্ডা এসে বলল, বাবা এবার আমাকে অনুমতি দিন, আমাকে ফিরে আনবো। জুলফিকারকে মাটিতে পুড়িয়ে ছাই করে দেব। ভিরন গম্ভীর কণ্ঠে বললেন, যাও রোদ্দুর, তবে মনে রেখো
এই লড়াই শুধু এক মেয়েকে ফিরে আনার জন্য নয়, এই লড়াই ভ্যাম্পায়ার আর জিনদের মধ্যে আসন্ন যুদ্ধের প্রথম স্ফুলিঙ্গ। সকালের আলো জানলা ভেদ করে ঘরে ঢুকেছে। পাখিদের ডাক ভেসে আসছে দূর থেকে। হঠাৎ করে আরিবার চোখ ধীরে ধীরে খুলে গেল। মাথাটা ভারী লাগছে, যেন গভীর ঘুম থেকে ফিরল। প্রথমেই দেখল মা সালমা তার মাথার পাশে বসে আছে, চোখ ভেজা, পাশে রুস্তম স্থিরভাবে তাকিয়ে আছে। মা, কাপা কণ্ঠে ডাক দিল আরিবা। সালমা তাড়াহুড়া করে তার হাত ধরে ফেলল। আমার মেয়ে, এখন কেমন আছো? কোনো কষ্ট হচ্ছে? আরিবা হতভম্ব হয়ে চারিদিকে তাকালো। কিছু স্মৃতি টুকরো টুকরো হয়ে ফিরে আসছে। ঝড়, আগুন, রোদ্দুর আর দুলফিকার। হঠাৎই বুকের ভেতর এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আমি তো কথাগুলো আটকে গেল গলায়। আমি জান, কাপা কণ্ঠে ডাক দিল আরিবা। সালমা তাড়াহুড়ো করে তার হাত ধরে ফেলল। আরিবা, এখন কেমন আছো? কোনো কষ্ট হচ্ছে? আরিবা হতভম্ব হয়ে চারিদিকে তাকালো। কিছু স্মৃতি টুকরো টুকরো হয়ে ফিরে আসছে। ঝড়, আগুন, রোদ্দুর আর তুলফিকার। হঠাৎই বুকের ভেতর এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আমি তো কথাগুলো আটকে গেল গলায়। রুস্তম আরিবার পাশে বসলেন। কিছু হয়নি আরিবা, শান্ত হও, আমরা আছি তোমার সাথে। আরিবার ঠুকরে কেঁদে উঠে বলল, আমার সাথে সব কি হচ্ছে আব্বাজান? দীর্ঘশ্বাস ছাড়লেন রুস্তম। সালমা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন, এমনভাবে ধরলেন যেন একটু আগলা করলেই আরিবাকে হারিয়ে ফেলবেন তিনি। আমি শুধু এইটুকু জানি আরিবা, তুমি একজন ভ্যালেরিনা। তোমার বাবা ছিলেন ভ্যাম্পায়ার, তোমার বংশের, এবং তোমার মা ছিলেন পরি বংশের। তাদের শক্তির অদ্ভুত মিলন হয়ে জন্ম হয়েছে তোমার। তার মানে আমি আপনাদের নিজের কেউ না আব্বাজান? আরিবার কান্না মিশ্রিত কণ্ঠে এমন প্রশ্ন শুনে রুস্তম কেঁপে উঠলেন। বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে ওনার। সালমা আরিবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি আমাদের মেয়ে না আমি জান। রুস্তম আরিবার হাতটা নিজের হাতের সাথে শক্ত করে চেপে ধরলেন। এক ঝড়ের রাতে জঙ্গলের পাশের প্রধান সড়কে তোমাকে পেয়েছিলাম আমি। তুমি তখন খুবই ছোট ছিলে। ওইটুকু তোমাকে পেয়ে তোমার আম্মি জান ও আমি ভীষণ খুশি হয়েছিলাম আরিবা। তারপর থেকে আজ পর্যন্ত নিজেদের সবটুকু দিয়ে তোমাকে ভালোবেসেছি। আরিবা ঠুকরে কেঁদে উঠল আবার। বাবাকে আলিঙ্গন করে বলল, আমার সব কিছু এলোমেলো লাগছে আব্বাজান। এত ভেবো না তুমি, সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা আছি, দুলফিকার আছে। দুলফিকারের কথা শুনতেই চমকাল আরিবা। রুস্তম কিভাবে জানলো তার বিষয় সেই ভেবেই আরিবা আবার চমকাল আরিবা। আব্বাজান, গতকাল দুলফিকার ছিল তোমার সাথে, তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছিল। যা হয় ভালোর জন্য হয়। তোমাকে তোমার শক্তিকে সামলানোর জন্য সাধারণ কোনো মানুষ নয়, বরং দুলফিকারের মতো শক্তিশালী কাউকে প্রয়োজন ছিল। আরিবা মাথা নিচু করে রইল। সালমা বললেন, চলো নাস্তা করে নেবে দুজনে, অনেক বেলা হলো। হ্যাঁ চলো, আপনারা যান, আমি আসছি। ঠিক আছে। রুস্তম বসা থেকে উঠে দাঁড়ালেন। সালমাও আরিবাকে বিছানায় রেখে ঘর থেকে বেরিয়ে গেলেন। রাজপ্রাসাদের সিংহাসন কক্ষে আজ এক অদ্ভুত নীরবতা। মশালের আলোয় সোনালি দেয়াল ঝলমল করছে, কিন্তু পরিবেশ ভারী হয়ে আছে। সিংহাসনের উপরে বসে আছেন রাজা মালিক আল জিন, চোখে গভীর রাগের ঝলক। পাশের সিংহাসনে বসে আছেন রানী নূর আল জোহরা। তার পাশে দাঁড়িয়ে নুসাইর, যার চোখে মুখে অস্বস্তি। দুলফিকার প্রবল আত্মবিশ্বাস নিয়ে হলেও কিছুটা কড়া ভঙ্গিতে এগিয়ে এসে মাথা নোয়ালো। সেনাপতি নিজ গিয়ে হাতে ডেকে নিয়ে এসছেন। রাজা মালিক আল জিন কঠিন গলায় বললেন, দুলফিকার, তুমি কি ভেবেছিলে তোমার কাজকর্ম আমার চোখ এড়িয়ে যাবে? পুরো জিন রাজ্য জেনে গেছে তুমি পৃথিবীর এক মানবীয়র সাথে সম্পর্ক গড়েছ। দুলফিকার কোনো জবাব দিল না। তার মুখ শক্ত, চোখে বিদ্রোহী আগুন জ্বলছে। নুসাইর সামান্য ইতস্তত করে বলল, বাবা। রাজা মালিক হাত তুলে নুসাইরকে থামালেন। চোখ সরাসরি দুলফিকারের দিকে স্থির। তুমি আমাদের বংশের উত্তরাধিকারী, অথচ তোমার মনেই দুর্বলতা কেন? বলো, সে মানবী তোমার কাছে কি? দুলফিকার এবার এগিয়ে এসে রাজমুখী হয়ে দাঁড়ালো। বুক ফুলিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, সে আমার দুর্বলতা নয় বাবা, সে আমার শক্তি। আমি তাকে চাই আমার জীবনের অংশ হিসেবে। সে আমার ভবিষ্যৎ। আমাকে ক্ষমা করবেন। রাজ্যের ভিতর এক মুহূর্তের নীরবতা। ভাইয়ের দুঃসাহস দেখে নুসাইরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। রাজা মালিক গভীর শ্বাস নিলেন, কিন্তু মুখ গম্ভীর। রানী নূর আল জোহরা ছেলের জন্য চিন্তায় হয়ে পড়ছিলেন। নিশ্চয় রাজা তাকে কঠিন শাস্তি প্রদান করবেন। রাজা মালিক ধীরে রাগ চেপে বললেন, তুমি কি বোঝো এর মানে কি দুলফিকার? তুমি যদি সেই মানবীকে গ্রহণ করো, তবে তুমি শুধু নিজের নয়, পুরো রাজ্যের ভাগ্যে বদলে যাবে। পৃথিবী ও জিন রাজ্যের ভারসাম্য ভেঙে পড়তে পারে। জিন রাজ্যের নিয়ম ভঙ্গ হবে। দুলফিকার চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকলো। আমি জানি আমি কোনোদিন তাকে ছেড়ে দেব না। এই কথা বলার পর সিংহাসন কক্ষ ভারী নীরব হয়ে গেল। মালিকা জিন চোখের ক্রোধের ঝলক
তবে ভেতরে কেমন অদ্ভুত দ্বিধা কাজ করছে। পুত্রের অবান্তকতা আর তার দৃঢ়তা দুই অনুভব করছেন তিনি। তবে নিয়ম ভঙ্গকারীর জন্য শাস্তি তো আছেই। বেশ, এটাই যদি হয় তোমার সিদ্ধান্ত হয়ে থাক, তবে আমি তোমাকে তেজ্য পুত্র করব। আপনার শাস্তি আমি মাথা পেতে নেব বাবা। এমনিতেই এই রাজ্যের জন্য নুসাইর আছে, আমার মতো ছেলের দরকার নেই আপনার। চুপ করে রইলেন এবার। জুলফিকার মাথা নত করে সেখান থেকে চলে গেল। রানীর চোখ চলচল করছে। সামান্য একটা মেয়ের জন্য তার সংসার আজ ভেঙে যাচ্ছে, যেটা কিছুতেই মানতে পারছে না তিনি। অন্যদিকে ভাইয়ের এমন সিদ্ধান্তে খুশি হলেও কিছুটা ভীত হয়েছে নুসাইর। জিনরাজ্য থেকে বিতাড়িত হলে জুলফিকার কোথায় থাকবে? মায়ের দুনিয়া। রাত গভীর। নুসাইর চুপিসারে জুলফিকারের কক্ষের দিকে এগোচ্ছে। দরজার বাইরে এসে দাঁড়ালো নুসাইর। চোখ বন্ধ করে জুলফিকারের অবস্থান দেখে নিল একবার। অন্ধকারে শুধু একজোড়া নীল আগুনের আলোয় ভেসে উঠছে জুলফিকারের চোখ। দরজাগুলি নুসাইর ভেতরে প্রবেশ করল। কোনো অনুমতি না নিয়েই ব্যাপারটা জুলফিকার টের পেতে গভীর গলায় বলল, তুমি? বাবার ভালো ছেলেটা এখানে এলে কেন? নুসাইর ধীরে নীরবে হাসল। ভাই, আমি চাইলে বাবার সামনে অনেক আগেই বলে দিতাম আরিবার কথা, কিন্তু করেছি কি? না, বরং আমি চুপ থেকে তার খোঁজ রেখেছি তোমার জন্য। জুলফিকার হঠাৎ থমকে গেল। চোখে সন্দেহ আমার জন্য নাকি নিজের জন্য? নুসাইর এগিয়ে এলো কাছে। হ্যাঁ, আমি আরিবাকে ভালোবাসি। প্রতিদিন তার খোঁজ রাখি, তার হাসি, তার কান্না, এমনকি আজ ভ্যালেরিনা হয়ে ওঠার পথেও আমি নীরবে পাশে থেকেছি। জুলফিকারের শরীরে জ্বলে উঠল আগুন। সে ক্রোধের স্বরে, সে আমার প্রেমিকা। তুমি কেবল ছায়া থেকে দেখেছ, আমি তাকে নিজের করে নিয়েছি। কিছুক্ষণের জন্য দুজনের চোখাচোখি। বাতাস যেন থেমে গেল। তারপর নুসাইর ধীরে ধীরে মাথা নিচু করল। জুলফিকার আইবার নামটাও নুসাইরের মুখে সহ্য করতে পারে না। নুসাইর গভীর কণ্ঠে বলল, জানি তুমি তাকে ভালোবাসো আর সেও তোমাকে, তাই তো আমি সরে গিয়েছি। কিন্তু ভাই, মনে রেখো, আমি দূরে থেকেও তার প্রতিটা শ্বাসের খোঁজ খবর রাখবো। নুসাইরের কথাই জুলফিকারের ভেতর কেমন অদ্ভুত এক কম্পন হলো। রাগ আর অপরাধ বোধে মিশে তার চোখ জ্বলতে লাগলো। তুমি কি প্রতিযোগিতায় নামলে? নুসাইর মৃদু হেসে পিছিয়ে গেল। না, আমি প্রতিযোগিতা করব না ভাই, আমি শুধু অপেক্ষা করব। কারণ ভালোবাসা মানে দখল নয়, কখনো কখনো তা কেবল পাহারাদার হয়ে পাশে থাকা। দুজন ভাইয়ের মাঝে গভীর নীরবতা। অদৃশ্য আগুন যেন কক্ষে জ্বলতে লাগলো। জুলফিকার ক্রুড় হাসল। ঠিক আছে, তবে প্রার্থনা করো যাতে আমার মৃত্যু ঘটে। জুলফিকার, হ্যাঁ নুসাইর, আমার মৃত্যুর আগে আমি আরিবার খোঁজ খবরের দায়িত্ব তোমাকে দেব না। যদি মৃত্যুর পরেও কোনো পথ থাকে যে আমি তাকে পাবো, তবে সেই পথেও হাঁটতে রাজি আমি। নুসাইর জুলফিকারের হাত ধরে বলল, তোমার ভালোবাসা পূর্ণতা পাক ভাই। আমি তোমাদের রক্ষা করব সবসময়, তোমার ভাই হিসেবে, কোনো প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়। মুচকে হাসলো জুলফিকার। নুসাইরের সাথে কোলাকুলি করল। দীর্ঘশ্বাস ছাড়ল নুসাইর। যতই অমিল থাকুক দুই ভাইয়ের মাঝে, তবুও তারা দুজন দুজনকে খুব ভালোবাসে। সারাটা দিন চলে গেল। সন্ধ্যা পেরিয়ে রাত হলো, তবুও জুলফিকারের দেখা পায়নি আরিবা। গতকাল রাতে ওই অবস্থায় কি করেছে তাও ঠিকমতো মনে করতে পারছে না মেয়েটা। সারাদিন বাবা মা আরিবার সাথে সাথে ছিলেন। ভয় ভয়ে আছেন রুস্তম ও সালমা। আরিবা? মায়ের কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকালো আরিবা। জানলার পাশে দাঁড়িয়ে আছে সে। জি আম্মাজান। সালমা ঘরে প্রবেশ করে মেয়ের কাছে গিয়ে দাঁড়ালেন। শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ ঠিক আছে। মন খারাপ? মাথায় হাত বুলিয়ে দিতে জিজ্ঞাসা করলেন সালমা। আরিবা মায়ের বুকে মুখ গুজে বলল, আমার ভাগ্যে কি আছে আম্মিজান? আমার ভয় লাগছে। আমার বাবা মা কি বেঁচে আছেন? যদি থাকেন তাহলে তাদেরকে কোথায় পাবো আমি? দীর্ঘশ্বাস ছাড়লেন সালমা। বললেন, এই প্রশ্নের উত্তর আমি জানি না আরিবা, তবে তুমি আগেই নিজেকে ধাতস্থ করো, তারপর জুলফিকারের সাথে আলোচনা করে যা করার করবে। জুলফিকার কি রাগ করলো? সারাদিন পেরিয়ে গেল, তবুও একবার দেখা পেলাম না তার। সালমা মুচকি হাসলেন। আরিবার দিকে তাকিয়ে বললেন, জুলফিকারকে খুব পছন্দ করো তাই না? লজ্জায় মাথা নিচু করে ফেলে মুচকি হাসলো আরিবা। হ্যাঁ আমি জান, দয়া করি তোমাদের চলার পথ কখনো আলাদা না হোক, সবসময় একসাথে থেকো। আরিবার ঠোঁটের কোণে হাসির রেখা আরেকটু চড়া হলো। জুলফিকারকে খুব পছন্দ করো তাই না? আরিবার ঠোঁটের কোণে হাসি রেখা আরেকটু চড়া হলো। মেয়েটাকে লজ্জা পেতে দেখে সালমা বললেন, চলো রাতের খাবার খেয়ে নিবে। খেতে ইচ্ছে করছে না আমি জান। আরিবা মুখ গোমরা করে বলল। সালমা মৃদু হেসে বললেন, অল্প কিছু খেয়ে নাও। মায়ের সন্তানের খাবারের বেলায় বড্ড নাছুবান্দা, না খাইয়ে কোনোভাবেই ছাড়ে না তোরা। সালমার হেনস্তাব মাখা স্নেহ মাখা জেদের কাছে শেষমেশ হাল ছেড়ে দিল আরিবা। আস্তে করে রাজি হওয়ার সুর ভেসে এলো তার কণ্ঠে। সালমার মুখে তৃপ্তির হাসি ফুটল। মেয়ের হাত ধরে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আরিবা মায়ের সাথে ধীরে ধীরে খাবার ঘরের দিকে এগোতে লাগলো। রাত গভীর, চারিদিকে নীরবতা নেমে এসেছে। জানলার ফাঁক গলে চাঁদের আলো এসে পড়ছে আরিবার ঘরে।
বিছানায় বসে আছে সে, মনে মনে জুলফিকারকে ভাবছে। বুকের ভেতর অদ্ভুত শূন্যতা, ভয় হচ্ছে জুলফিকারকে হারানোর ভয়, নিজেকে হারানোর ভয়। আরিবা খুব করেই বুঝতে পেরেছে তার শক্তি তাকে বদলে দেবে। সে চাইলেও নিজেকে সামলাতে পারেনি সেদিন। জুলফিকার না থাকলে সে কতটা ধ্বংসাত্মক হয়ে উঠত আরও সেটা কল্পনা করা যায় না। আরিবা অনুভব করছে ধীরে ধীরে সে তার শক্তি পূর্ণরূপে ফিরে পাচ্ছে। হয়তো শীঘ্রই সে সম্পূর্ণরূপে ভ্যালেরিনা হয়ে উঠবে। তখনও কি সবাইকে এভাবে ভালোবাসবে সে? আরিবার ভাবনা থামে না। হঠাৎই কেমন একটা চেনা শিহরণ দৌড়ে গেল শরীর জুড়ে। আরিবার চোখ তুলে দেখল ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে জুলফিকার। তার নীলাভ চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। মুহূর্তেই বুকের ভেতর ধকধক বেড়ে গেল আরিবার। জুলফিকার ধীরে ধীরে আরিবার পাশে এসে বসল। নিস্তব্ধতার মাঝেই তার কণ্ঠস্বর গম্ভীর হয়ে ভেসে এলো, সারাদিন অপেক্ষা করছো। আরিবার ঠোঁট কাঁপল, কণ্ঠে আটকে এলো, কেন আসনি তুমি? আমি ভেবেছিলাম হয়তো রাগ করেছ। জুলফিকারের কাছে এগিয়ে এসে তার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। এক মুহূর্তের জন্য যেন চারপাশ হারিয়ে গেল। এই মেয়েটার মুখে কত মায়া। দীর্ঘশ্বাস ছাড়ল জুলফিকার। দুহাতে বুকে জড়িয়ে ধরে কপালের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, রাগ নয় আরিবা, তোমাকে ছাড়া এক মুহূর্ত শান্তি পাইনি আমি, কিন্তু অনেক দ্বন্দ্ব আমাকে আটকে রেখেছিল। আরিবা ধীরে ধীরে জুলফিকারের বুকে নাক ডুবিয়ে গভীরভাবে নিঃশ্বাস নিতে লাগলো। ফিসফিস করে বলল, আমি শুধু জানি তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। এসব শক্তি, দ্বিধা, বংশ, এসব কিছু আমি বুঝি না। আমি স্বাভাবিক একটা মানুষ থাকতে চাই জুলফিকার। আমার তোমাকে চাই, বাবা মাকে চাই। জুলফিকার আরিবার হাত নিজের হাতে নিল। স্পর্শে কেঁপে উঠল আরিবার শরীর। জুলফিকার গম্ভীর কণ্ঠে বলল, চাইলেই কোনো কিছু আর স্বাভাবিক হবে না প্রেমিকা, তবে তুমি প্রতিজ্ঞা করো, যাই হোক তুমি আমার হাত ছাড়বে না। চোখ বেজে উঠল মেয়েটার। সে ফিসফিস করে বলল, আমি শুধু তোমার সব সময়। মুহূর্তে জুলফিকার তাকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরল। জানালার বাইরে চাঁদের আলোয় দুজনের ছায়া হয়ে একাকার হয়ে গেল। বাবার সাথে কথা কাটাকাটি হয়েছে আমার বাবা অফারিত বংশের প্রধান, রাজা মালিক আল জিন। জিনরাজ্যের কেউ এখনও তোমার শক্তি সম্পর্কে জানে না। একজন মানবীর সাথে সম্পর্কে যাওয়ার অপরাধে শাস্তি হিসেবে তিনি আমাকে আগামীকাল তেজ্যপুত্র করার ঘোষণা দিয়েছেন। জুলফিকারের কথায় আটকে উঠল আরিবা। মাথা তুলে তাকে বলল, তেজ্য? হ্যাঁ। তুমি তোমার বংশ ছেড়ে কীভাবে থাকবে? তুমি আছো তো, নতুনভাবে বংশ বিস্তার করে ফেলব। জুলফিকারের ঠোঁটের কোণে দুষ্ট হাসির রেখা পেল। লজ্জা পেল আরিবা। জুলফিকার আরিবার ঘাড়ে আলতো করে মুখ গুজে ফের বলল, বংশ বিস্তারের পদ্ধতি সম্পর্কে জানো? তুমি চাইলে এক্ষুনি আমি হাতে কলমে শিখতে পারি।